বিরুদ্ধে, শাহবাগের বিরুদ্ধে যে মানুষ সবসময় কথা বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে আইসিইউতে আছেন। রব্বুল আলামিন, আজকের গণজমায়েতের পক্ষ থেকে আল্লাহ তোমার কাছে দোয়া করছি, সারা দেশের মানুষরা দোয়া করছে, রব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে তুমি দ্রুত সময় সুস্থতা নিয়ামত দান করো আল্লাহ। বিএনপি থেকে তারেক জিয়াকে মাইনাস করার বিরাট প্রজেক্টের কথা শোনা যাচ্ছে। দর্শক, তারেক রহমানের রাজনীতি হয়তোবা শেষ হয়ে যাবে, সম্ভবত বিদায় ঘন্টা বাজতে শুরু করেছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। হাসপাতালে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার আগে প্রধান উপদেষ্টা দোয়া চেয়েছেন, দোয়া করেছেন বেগম খালেদা জিয়ার জন্য। বিভিন্ন সূত্র থেকে যে খবর এসেছে দর্শক, আমি পুরোপুরি আপনাদেরকে বলবো না বা ব্যাখ্যাও করার ক্ষমতা আমার নেই। এর মধ্যেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যত সন্ত্রাসী আছে সবাইকে একদম জেলে করে দিতে হবে, অন্তত ইলেকশন পর্যন্ত। ইলেকশনের পর তারপর সে অন্য অবস্থা হবে। আমরা এরকম বহু ঘটনা দেখেছি, ইলেকশনের সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এলাকার সন্ত্রাসীদের পুলিশ বন্দী করে রাখে। ডক্টর ইউনূস সরকারের পর জামাত ইসলামী সরকার যদি আসে, এরকম যদি হয় সত্যি, এবং আমরা বিশ্বাস করি এটাই হবে, ডক্টর ইউনূস সরকারের ধারাবাহিকতায় নেক্সট সরকার জামাত সরকার। এই পরিভাষাটা রাজনীতিতে অলরেডি প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। বিএনপিতে বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন, নিশ্চিত করে বলতে পারি আপনি এটা হবে আজকাল পরশু, কিন্তু এর পরবর্তী সময় আমি জানি না সেটার ডিসিশন কারা নেবেন, কারণ এখানে অনেক মানুষ আছেন যারা এখনো বিএনপির কোর বিএনপির বা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপির আদলে চলতে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এটা বুঝতে পলিটিক্যাল অ্যানালিস্ট হওয়ার দরকার নেই, আপনি খুব সহজেই দেখতে পাচ্ছেন যে তারেক রহমান বাংলাদেশের বিপ্লবের, বাংলাদেশ স্বাধীনতার প্রায় 1.5 বছর হয়ে গেলেও তিনি দেশে আসার চেষ্টা করেননি, দেশে আসেননি বা আসতে পারেননি। অথচ তার মা মৃত্যুসজ্জায় একদম শেষ সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করুক, আমরা সেই দোয়া করছি, হায়াতে তৈয়বা দান করুক। খালেদা জিয়ার জন্য যেটা কল্যাণকর আল্লাহ রাব্বুল আলামিন সেটা দ্রুত ফয়সালা করুক। যদি আল্লাহ তার হায়াত আরো লিখে থাকেন, তাকে সুস্থ করে বাসায় ফিরে যাওয়ার তৌফিক দান করুক। আর যদি হায়াত না লিখে থাকেন, তাহলে কষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করুক। এদিকে খালেদা জিয়া মৃত্যুসজ্জায়, অন্যদিকে তারেক রহমানকে বিএনপি থেকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে। এটা আন্তর্জাতিক গণমাধ্যমে, আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এখন খুব সহজেই হিসাব মিলে যায় যে একদিকে তারেক জিয়া দেশে আসতে পারছেন না, অন্যদিকে আপনার 111-এর সময় দেখেছেন যে তারেক জিয়ার বিরুদ্ধে বিএনপি নেতারা কি কথা বলেছে। আজকে যারা বড় বড় বিএনপি নেতা সাজে, স্থায়ী কমিটির সদস্য, তারা তারেক জিয়াকে কি অকথ্য ভাষায় 111-এর সময় গালাগালি করেছে। এমনকি 2 বছর আগেও এই যে মেজর হাফিজ স্থায়ী কমিটির সদস্য হয়েছেন, তারেক রহমানকে বিভিন্ন ভাষায় অপমান করতেন। পড়াশোনা করা উচিত, রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, রাজনীতি করার ম্যাচুরিটি হয়নি, অনেক কথা বলতেন। এখন না পাম দেন সবাই। কিন্তু খালেদা জিয়ার জীবন যেহেতু প্রায় শেষ, সেখানে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান কিন্তু একদম একলা হয়ে যাচ্ছে। তারেক রহমানের পাশে দাঁড়ানোর মতো তার রক্তের কেউ নাই। জিয়া পরিবারে কেউ আর রাজনীতিতে নাই। তারেক রহমানের একটা ভাই নাই, মামারা নেই, কেউ নেই। তাহলে সহজভাবে চিন্তা করেন, এই অসহায় তারেক রহমান একা কি করবে? বিএনপির লোকজনে যদি বলে যে তারেক রহমানকে আমরা গ্রহণ করব না, তারেক রহমান কিছু করতে পারবে? দেশে থাকলেও একটা কর্তৃত্ব ছিল, দেশেও নেই, কিচ্ছু না। তার এই পরিস্থিতিতে তারেক রহমান কি হতে যাচ্ছে বা কি ঘটতে পারে? খুব সহজেই শঙ্কা জন্ম নেয় যে তারেক রহমানের রাজনীতি শেষ হয়ে যেতে পারে। বিএনপি থেকে মাইনাস করার বিরাট প্রজেক্ট শুরু হয়ে গেছে। দর্শক,
সজীব ওয়াজেদ জয়, হাসিনা পুত্র, দেখেন দুইটার মধ্যে কিন্তু মিল আছে। কারণ সজীব ওয়াজেদ জয় যেরকম পারিবারিক কোটায় রাজনীতি এসেছেন, তারেক রহমানও সেরকম পারিবারিক কোটায় রাজনীতি এসেছেন। দুইজনের এই দুই সেক্টরে অভিজ্ঞতা বা যোগ্যতা আছে। সজীব ওয়াজেদ জয় কোনো কোনো দিক থেকে যথেষ্ট স্মার্ট, তারেক রহমানের চেয়ে এগিয়ে। আবার কোনো কোনো দিক থেকে যেমন পিআরএ, পাবলিক রিলেশনস, এই কোয়ালিটিতে তারেক রহমান যথেষ্ট এগিয়ে, কিন্তু একাডেমিক জ্ঞানে সজীব ওয়াজেদ জয় এগিয়ে। সজীব ওয়াজেদ জয় বলছেন, বিদেশ থেকে আওয়ামী লীগ বিএনপি নেতৃত্ব পরিবর্তন চেষ্টা হচ্ছে। আওয়ামী লীগ নিয়ে কোনো আগ্রহ নেই। আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের পরিবর্তন হতে যাচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্ব তো পালিয়েছে। এটা তো যদি তারা দল হিসেবে থাকতে চায়, এমনকি নিষিদ্ধ দল হিসেবে যদি থাকতে চায়, আন্ডারগ্রাউন্ডে কার্যক্রম চালাতে চায়, যদিও এরকম আদর্শবিহীন দল আন্ডারগ্রাউন্ডে কার্যক্রম চালাতে পারে না। আন্ডারগ্রাউন্ডে চলতে পারে আদর্শ ভিত্তিক দল, যেমন ধর্মীয় দল, যারা আন্ডারগ্রাউন্ডে বসে কোরআন হাদিসের দার্স দিবে, তারা সামষ্টিক পাঠ স্টাডি চক্র করবে। আর কমিউনিস্ট দল, তারা মার্ক্সবাদ বা লেনিনবাদ বা মাওইজম এগুলো চর্চা করবে। কিন্তু আওয়ামী লীগ বিএনপির মতো দল আন্ডারগ্রাউন্ডে আসলে কার্যক্রম কি করবে? আন্ডারগ্রাউন্ডে ঝটিকা টাইপের প্রোগ্রাম করতে পারে, ওইটাকে আন্ডারগ্রাউন্ড বলা যায়। আন্ডারগ্রাউন্ডে চলতে হলেও আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন, এটা তো একদম স্বাভাবিক, প্রত্যাশিত। আওয়ামী লীগের কথা আমার বন্ধু বান্ধব একটা বড় অংশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি বা নেতৃবৃন্দ আছেন, তারা ফেসবুকে লেখেন, দেখি তারাই আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের কথা বলছেন বা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলছেন, এবং ওবায়দুল কাদের থেকে শুরু করে সর্বশেষ মন্ত্রী পরিষদে যারা ছিলেন তাদের প্রতি যেন ক্ষুব্ধ। সে জায়গায় আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন এটা একদম স্বাভাবিক ব্যাপার, কিন্তু বিএনপির নেতৃত্ব পরিবর্তন এটা অস্বাভাবিক। এখন বিদেশ থেকে বিএনপির নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা হচ্ছে। বিএনপি নেতৃত্ব পরিবর্তন এই কথাটা সামনে আসলেই আসবে তারেক রহমানকে মাইনাস করা। এটা একদম সহজ হিসাব। দেখেন এটা যে আসলেই সত্য, দলিল দেখেন। বিএনপির লোকজন তারেক রহমানকে নেতা মানবে কোন দুঃখে? বিএনপির কি বেকায়দায় পড়েছে না তারেক রহমানকে নিয়ে? এমন একজন লোক বিএনপির নেতা এই মুহূর্তে, যিনি বাংলাদেশের ভোটার না, যার পাসপোর্ট নাই, এনআইডি কার্ড নাই, যিনি নির্বাচনে দাঁড়াতে পারছেন না, যিনি দেশেও আসতে পারছেন না, তাহলে বিএনপি জিতলেও তো তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এমনকি যদি খালেদা জিয়া জীবিত থাকে, তাহলে তার ছবিও নির্বাচনী পোস্টারে টানানো যাবে না। এই জায়গায় তারেক রহমানকে দিয়ে লাভটা কি? যে নির্বাচন করতে পারবেন না, ভোটে দাঁড়াতে পারবেন না এখন পর্যন্ত, যিনি বাংলাদেশে ভোটার না, এটা নিয়ে বেকায়দা করেছে না বিএনপি। আর খালেদা জিয়া মারা গেলে, খালেদা জিয়া তো প্রায় মারা গেছে বলা যায়, খালেদা জিয়া মারা গেলে এই তারেক রহমানকে বিএনপির লোকেরাই দাম দিবে না। তারেক রহমানের বিরুদ্ধে একটা বিরাট সিনিয়র নেতাদের একটা গ্রুপ আছে বিএনপিতে, যারা চায় যে তারেক রহমান মাইনাস হোক। এই যে খন্দকার মোশাররফ, মঈন খান, এমনকি মির্জা ফখরুল, মেজর হাফিজ, এরাও কিন্তু তারেক রহমানকে দেখতে পারেন না। তারেক রহমান না আসলেই তারা খুশি হয়। তো সেই জায়গায় আপনারা যারা হাওয়া ভবনের কথা জানেন, হাওয়া ভবনে তারেক রহমান বিএনপি সিনিয়র নেতাদের অপমান করতো, দাঁড় করিয়ে রাখতো, অপেক্ষা করতে হতো তার সাথে দেখা করতে। এতে আম্মা গ্রুপের লোকজন, মানে সিনিয়র নেতারা, তাদেরকে আম্মা গ্রুপ বলা হতো, আর যারা তারেক রহমানের অনুসারী ছিল তাদেরকে ভাইয়া গ্রুপ বলা হতো। আম্মা গ্রুপের সিনিয়র নেতারা প্রচন্ড অপমান বোধ করতেন। তারেক রহমানকে আমরা জন্ম নিতে দেখেছি, ছোট একটা বাচ্চা ছেলে, সে আজকে এভাবে করছে। আপনারা যারা মোটামুটি যাদের স্মরণ আছে, একটু চিন্তা করে দেখেন 2006-07 সালে তারেক রহমান ইমেজ বাংলাদেশে কতটা খারাপ ছিল, মানুষ কতটা ঘৃণা করতো এই নেতাকে। পুরো বিএনপি অতিষ্ঠ ছিল, পুরো বিএনপি লজ্জিত ছিল তারেক রহমানকে নিয়ে। অতএব সেটা রিমেম্বারের সময় এসেছে, এবং এইসব কারণে বিএনপি তারেক রহমানকে চাইবে না। এটা সজীব ওয়াজেদ জয়ের তথ্য সঠিক যে বিএনপি নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা হচ্ছে, করতে পারে। এবং হঠাৎ করে যদি শুনেন যে এবার যে খালেদা জিয়া অসুস্থ, একদম সংকটাপন্ন, চূড়ান্তভাবে সবাই দোয়া চেয়েছে, ডক্টর ইউনূস থেকে শুরু করে খালেদা জিয়ার পরিবার সবাই ফাইনাল দোয়া চেয়েছে, আমরা দোয়া করছি আল্লাহর জন্য, আল্লাহর কাছে। খালেদা জিয়া মারা গেলে তারেক রহমান সত্যি বেকায়দায় পড়বেন। তারেক রহমানের পাশে কেউ থাকছে না। এমনকি এই অসুস্থতার মধ্যেও তারেক রহমান কেন দেশে আসছেন না? তারেক রহমান জানেন যে এটা খালেদা জিয়ার একদম অন্তিম সময়, এই অন্তিম সময় পাশে থাকতে পারছেন না। কেমন সন্তান, রাজনীতি এতটাই বড় হয়ে গেল যে মায়ের শেষ, যে মায়ের ছিলেন তারেক রহমান হিসেবে পরিচিতি পেয়েছেন, তারেক রহমানকে কে বলতো? সেই অসুস্থ মায়ের শয্যা পাশে তারেক রহমান নাই, এর চাইতে লজ্জার আর কি হতে পারে? এই তারেক রহমান এবার এই অসুস্থতা, জানাজা এগুলো না আসতে পারলে তাকে মাইনাস করা হতে পারে। ইয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার আগে প্রধান উপদেষ্টা দোয়া চেয়েছেন, দোয়া করেছেন বেগম খালেদা জিয়ার জন্য। বিভিন্ন সূত্র থেকে যে খবর এসেছে দর্শক, আমি পুরোপুরি আপনাদেরকে বলবো না বা ব্যাখ্যাও করার ক্ষমতা আমার নেই, যেহেতু আমি চিকিৎসক না। শুধু এইটুকু বলতে পারি যে বেগম খালেদা জিয়া এখন ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যেটাকে বলে।
দেশবাসীর কাছে আজকে বিএনপি আনুষ্ঠানিকভাবে দোয়া চেয়েছে, মিলাদ হয়েছে, দোয়ার অনুষ্ঠান হয়েছে। আমি একটু কষ্ট পেয়েছি যে দেখলাম যে আজকের খবরেও বিভিন্ন জায়গায় মনোনয়ন প্রত্যাশীরা মশাল মিছিল করছেন, নানা রকম কর্মসূচি করছেন। দেখেন কি খবর অপেক্ষা করছে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য আমরা কিন্তু কেউ জানি না। যারা ক্ষোভ বিক্ষোভ করছেন তারাও হয়তো জানেন না, অথবা তারা এতটা বেশি উন্মাদের মতো আচরণ করছে যে যেই দল করেন তারা, সেই দলের প্রধান যিনি কতটা বছর এই দলকে আগলে রেখেছেন, দলের নেতাকর্মীদেরকে আগলে রেখেছেন, এবং তারেক রহমান বলেছে যে আমি আমার মাকে নিয়ে যেতে পারতাম লন্ডনে, কিন্তু তিনি যেতে চাননি, তিনি আপনাদের জন্য দেশে থেকে গেছেন। সেই আপনারা যদি এখন ঐক্যের বদলে বিভেদ তৈরি করেন, এর চেয়ে দুঃখের আর কিছু হয় না। আজকে সত্যি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে রাত যত গভীর হচ্ছে, জানি না কালকে সকালবেলায় বা ভোরবেলায় কোন সংবাদটা পাবো, আমরা কেউ জানি না। হায়াত মউত সবই আল্লাহর হাতে। সুস্থ মানুষও অনেক সময় মারা যায়, আর তিনি তো অসুস্থ, এবং এবারের ক্রিটিক্যাল অবস্থায় তিনি ভর্তি হয়েছেন। কিছুটা ভালো হয়েছিলেন, কিন্তু আবার গত দুদিন থেকে ওনার অবস্থা ভালো না। ওনার জন্য গঠিত যে মেডিকেল বোর্ডের ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দিন রাত, আর আপনারা মনোনয়নের জন্য রাস্তাঘাটে মিছিল করছেন। কি নির্মম পরিহাস! যেই দলের আপনারা এমপি হতে চান, সেই দলের প্রধান এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সত্যি বলতে কষ্ট হয়, দুঃখ হয়। আমাদের মধ্যে মিনিমাম কোনো হয়তো মানবিকতা নেই। একবারও চিন্তা করি না যে দলের প্রধান, যাকে ঘিরে এই বিএনপি বলা হয় যে খালেদা জিয়ার জন্য দলটা টিকে আছে, তিনি যে কত জনপ্রিয় সাম্প্রতিক সময়েও বোঝা গেছে। জামাত তার জন্য দোয়া করেছে, জাতীয় পার্টি দোয়া করেছে, এনসিপি দোয়া করেছে, প্রতিটা রাজনৈতিক দল করেছে, প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে দোয়া করেছেন। এত রাতের বেলায়ও স্বাস্থ্য আইন উপদেষ্টা আসিফ নজরুল খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর রেখেছেন। কেন? বুঝতে পারছেন কি খবর অপেক্ষা করছে, কি হতে পারে? আর আপনারা মনোনয়নের জন্য আপনারা আন্দোলন করছেন। কেউ তার প্রাথমিক মনোনয়নটা টিকে রাখার জন্য সংগ্রাম করছে, আর অন্যরা আন্দোলন করছে সেই মনোনয়ন পাওয়ার জন্য। ঠিক আছে, এটা আপনাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার, এটাই হওয়া উচিত। কিন্তু সময়টা দেখবেন না। আজকে সারা দিনের খবর কিন্তু দুপুরের পর থেকে আস্তে আস্তে খারাপ খবরই কিন্তু আসছে। যারা জানে তারা কিন্তু এভার কেয়ার হসপিটালে যোগাযোগ রাখছে, সশরীরে গেছে। আপনারা দূরে যারা আছেন তারা অন্তত খোঁজখবরটা রাখেন, দোয়া করেন, সারাদিন কোরআন পাঠ করেন। কিন্তু কি দেখছি, কি খবর দেখছি, কি ছবি দেখছি, কষ্ট লাগছে। সেজন্য এত রাতে আপনাদের সামনে আসলাম, যে টেলিভিশনটা খোলা রেখেছি। জানি না যে কি খবর হঠাৎ করে ব্রেকিং খবর হিসেবে আসবে। হয়তো কেউ আমাকে একটা দুঃসংবাদ জানাতে জানাতে হয়তো টেলিভিশনে চলে আসবে, সেই জন্য চোখটা টেলিভিশনের পর্দা থেকে সরাতে পারছি না। প্লিজ একটু, যে দল করেন, আমি তো আর বিএনপি করি না, আপনারা যেহেতু বিএনপি করেন, দলকে ভালোবাসেন, দলের শীর্ষ নেত্রী যিনি আপনাদেরকে আগলে রেখেছেন, দলকে আঁকড়ে রেখেছেন, যিনি জীবনের ভয় করেননি, মনে করেছেন যে জন্ম আমার এখানে, মৃত্যু আমার এখানে, এই যে দেশপ্রেম, তো তার মূল্য আপনারা দেবেন না? প্লিজ আমি অনুরোধ করছি, এখন থেকে আপনারা অন্তত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে খবরাখবরের দিকে মনোযোগ দিয়ে সকল ধরনের কর্মসূচি বন্ধ করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক, ওনার অবস্থা সংকটাপন্ন যতটুকু জানলাম। ওনার সুস্থতা কামনা করি এবং আল্লাহর কাছে দোয়া করি উনি যেন আল্লাহ ওনাকে যেন সুস্থ করে দেন এবং হায়াত দান করেন আরো বেশি। বাংলাদেশের মানুষের জন্য ওনার অবস্থান, গণতন্ত্রের জন্য অ্যাটলিস্ট আরো কিছুদিন বিএনপির জন্য ওনার উপস্থিতি খুবই প্রয়োজন, আমরা যা দেখতে পাচ্ছি, নিশ্চিত করে বলতে পারি। ওনার সুস্থতা কামনা করতেছি এবং আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আমরা জানি, কারণ ওনাকে দলমত নির্বিশেষে সবাই পছন্দ করেন। বর্তমানে যারা আছেন, ফেসিস বিরোধীর বাহিরে যারা আছেন, তাদের কথা বলছি আমি। সো ওয়েলকাম টু দিস লাইভ, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনারা ওনার জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য। ওনার অবস্থা খুবই সংকটাপন্ন এবং আমি আজকে এই লাইভের মাধ্যমে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ভেরি সংকটাপন্ন মুহূর্ত। আপনি এই মুহূর্তে অনতি বিলম্বে আপনি দেশে যাওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। বাংলাদেশের মানুষ মনে করে, বিএনপির যারা আছেন তারাও মনে করেন, ইট শুড নট বি ডিলেইড, ইট শুড গো রাইট নাও। কারণ এটা একটা মারাত্মক প্রতিক্রিয়া এবং রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। ভবিষ্যতে এটাকে ইম্প্যাক্ট করতে পারে যদি বেগম খালেদা জিয়ার কোনো কিছু হয়ে যায়। আচ্ছা, শুরুতেই আপনাদেরকে আমন্ত্রণ জানাই আজকের এই লাইভে। লেডিস এন্ড জেন্টলম্যান, প্রথমেই বলি যে এই ঘটনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনা, সেটা হলো যে
আমরা বাংলাদেশিরা বিদেশে দিনচে দিন বিদেশের বাংলাদেশের কুকীর্তি জঘন্যতম কাজ আমরা বিদেশে নিয়ে যাচ্ছি এবং বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশে পড়াশোনা কাজকর্ম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মারাত্মক বিপদে ফেলছি এবং আমরা আমাদের কপালে কুড়াল মারার ব্যবস্থা আমরা অলরেডি করে ফেলছি অনেক দেশে। ভবিষ্যতে যদি বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশের ভিসা ওয়ার্ক পারমিট হারাম হয়ে যায়, আপনারা অন্য কোনো দেশকে কখনোই আপনারা ব্লেম করবেন না, এটা আমার অনুরোধ আজকে আমি বলে গেলাম। আজকে শুধু সৌদি আরবের ঘটনাতে আসছি, সৌদি আরব এবং আরব আমিরাতের কিছু ঘটনা, আমি এটার বাইরে আরো কিছু ঘটনা আছে। এবং এই যে রাজনীতি যেগুলো আমাদের দেশের এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি বিদেশে যেভাবে চলছে, এটার একটা মারাত্মক প্রভাব ভবিষ্যতে আসতে পারে ইউরোপ আমেরিকা থেকে। এটার জন্য অপেক্ষা করতে থাকুন আপনারা। এবং বিশেষ করে আমেরিকাতে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে নতুন একটি ধারা প্রবর্তন করেছেন, সেটা হচ্ছে যে ইউএস ট্রাঙ্কুইলিটি ল, অর্থাৎ দেশের ভিতরে, ট্রাঙ্কুইলিটি তো বুঝেন আপনারা, দেশের ভিতরে যারা নুইসেন্স তৈরি করেন বিদেশি যারা এসে বিভিন্নভাবে বিদেশি জিনিস নিয়ে, তারা এই আওতার আইনে পড়বেন। এতে নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের এই যে রাজনীতি আমরা বিদেশে করে থাকি সবাই মিলে, রাস্তাঘাটে ঝগড়া মারামারি ফাইট কন্টিনিউ আমরা করে যাচ্ছি, আমেরিকাতে একটা মারাত্মক প্রভাব আসতে পারে বলে আমি ধারণা করতেছি এবং আমি মনে করি সেটা আমার অ্যাসেসমেন্ট লেডিস এন্ড জেন্টলম্যান, এবং বি প্রিপেয়ার ফর দ্যাট। এটা আসতেছে এবং এটাকে ডিনেচারালাইজ বা নাগরিকত্ব কেড়ে নেওয়ার মতো অপরাধ হিসেবে গণ্য করতেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তারা এগুচ্ছেন। এখনো পাশা নাই বা দিস ওয়ার দে, যদিও নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে এই আইন কখনোই মানে বর্তমানে কার্যকর নয় বা এই ধরনের কোনো বিষয় নাই এখানে, যে কয়েকটা বিষয় আছে এর মধ্যে এটা নাই। তো এটা কিভাবে প্রসেস করবেন আমরা জানি না, তবে এই কথাটা আজকে নতুন উনি প্রপোজ করেছেন লেডিস এন্ড জেন্টলম্যান। এখন বলে রাখি, সৌদি আরবে 20 জন বাংলাদেশি, 10 থেকে 20 জন, কেউ বলছে 20 জন, কেউ বলছে 10 জন বাংলাদেশির মৃত্যুদণ্ডের নাকি আদেশ হয়েছে। কেন? এরা বিভিন্ন সৌদি আরবে অনেকদিন থেকেই শুনছিলাম অপহরণ বাণিজ্যের সাথে, অপহরণের সাথে জড়িত। এরা রাস্তাঘাট থেকে প্রবাসীদেরকে অপহরণ করে নিয়ে যায়, পরে টাকা দিয়ে ছেড়ে দেয়। আপনি কল্পনা করতে পারছেন কান্ট্রি লাইক সৌদি আরব, যেখানে ইসলামিক আইন চলে, সেই দেশে অপহরণের সাথে জড়িত এরা এবং দীর্ঘদিন থেকে প্রবাসীদের ভিতরে নানান ধরনের অপরাধে যুক্ত আছিলেন এরা বিভিন্নভাবে। এদেরকে নাকি গ্রেপ্তার করা হয়েছে এবং এরা আপনার এদেরকে মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আগামীতে যে কোনো সময়। এটাই এখন আজকে বাজারে এবং সব জায়গাতে আছে। আমি নিশ্চিত হতে পারি নাই, মানে বাংলাদেশের বেশি থেকে এটা আমি যেহেতু ফোন দেওয়ার সময় পাই নাই, আমি চেষ্টা করবো এখান থেকে নিশ্চিত হওয়ার। এবং এখানে বলে রাখি আমি আপনাদেরকে, এই ঘটনাটা অনেক দিন থেকেই শুনছিলাম যে এরা অপহরণের দায় বিভিন্ন এরিয়ার মানুষ, এরা বেশিরভাগই যারা আছেন এখানে তারা নাকি কুমিল্লা এবং বিবাড়িয়ার মানুষ আছেন তারা। আপনারা এই জঘন্যতম কাজে জড়িত হওয়ার আগে একবার আপনারা কল্পনা করতে পারেন নাই এটা বাংলাদেশ নয়, এটা অনেকেই মনে করেন শেখ হাসিনার মানে পৃথিবী, এটা শেখ হাসিনার পৃথিবী নয়। এটাতে যা ইচ্ছা তাই করা যায় না। এর প্রতিফলন যখন এটাকে গুরুত্ব দেওয়া হবে আপনাদের অপরাধগুলোকে, আপনারা এটার কনসিকুয়েন্স ফিল করবেন, শুধু নিজেরা নয় আপনাদের পরিবার এবং সারা বাংলাদেশিদের জন্য এটা আপনি ফিল করাবেন। এটা আমি সরকারকে অনুরোধ করবো অনতি বিলম্বে এই বিষয়টা অ্যাড্রেস করে, যে এটা বাংলাদেশের ইস্যু নয়, পার্টিকুলার কিছু গ্রুপ অফ বাংলাদেশি তাদের ইস্যু, এবং এটা অ্যাড্রেস করে যেন এম্বাসি বা হাই কমিশন যেখানে আছে, মালয়েশিয়া বলেন এখানে বলেন, খুব কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করেন এবং এই বিষয়ে যেন আপনারা প্রবাসীরা সচেতন হবেন এবং এদেরকে দড়িয়ে দিবেন যেখানে আছে। কারণ আইন এখানে মানে মারাত্মক। এই দেশে গিয়ে এই জঘন্যতম অপরাধ করার একটি বার তাদের মনে হলো না এটা বাংলাদেশ নয়, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এখানে অপরাধ করে পার পাওয়া যায় না। আমরা মনে করি এটা মানে কেন শেখ হাসিনার বাংলাদেশ বললাম, যে এটা এমন নৈরাজ্য ছিল বাংলাদেশে যে আপনি যদি শেখ হাসিনার মানুষ থাকেন আপনি যা ইচ্ছা তাই করতে পারতেন। তারও কি এইটাই মনে করেছেন কিনা? আর না হলে এই জঘন্যতম অপরাধের সাথে যুক্ত হওয়ার আগে একটি বার তার চিন্তা করা উচিত ছিল এটার কনসিকুয়েন্স কোন জায়গায় পর্যন্ত যেতে পারে। এবং আমি আপনাদেরকে বলি, যেভাবে বিদেশে বর্তমানে বাংলাদেশের রাজনীতি, পার্টিকুলারলি এই মুহূর্তে আওয়ামী লীগের মানুষ যারা আছেন তারা যা শুরু করেছেন ইউরোপ আমেরিকাতে, নির্দ্বিধায় করে বলতে পারি এরা বিপদে পড়তে যাচ্ছেন খুব শীঘ্রই। আমেরিকাতেও এটা আন্ডার ইনভেস্টিগেশন, আমি আপনাদেরকে বলে রাখি আজকে। এবং বিভিন্ন বিষয় আছে, এই রাজনীতি, এই মারামারি, বিদেশের এই যে নুইসেন্স এবং বিভিন্ন লতে এটা পড়বে এবং তারা এটাকে মানে যখন তারা গুরুত্ব দিবেন, অলরেডি আমেরিকাতে তারা গুরুত্ব দেওয়া শুরু করেছেন, 2 দিন পরে রাস্তাঘাটে মারামারি, একে অপরকে মারামারি, মানে আমেরিকান বিষয় না আসারা বিদেশে এটাকে ট্রান্স আটলান্টিক এই জিনিসটাকে ইম্পোর্টিং ইনটু দি ইউনাইটেড স্টেটস অ্যান্ড ক্রিয়েটিং নয়েজ এন্ড প্রবলেমস এন্ড ট্রাবল ফর দি আমেরিকান পিপল, অনেস্টলি স্পিকিং, দোজ লিভিং ইন দি ইউনাইটেড স্টেটস। সো এটা তারা ভালো চোখে দেখবেন না বলে আমি নিশ্চিত করে আমি মনে করি এবং এটা করা উচিত এবং এটা ঘটতে যাচ্ছে নিশ্চিত করে বলতে পারি। আর মধ্যপ্রাচ্যের এই বিষয়টা এখন আপনি দেখেন, আমি তো শুনে অবাক হলাম, তারা অপহরণ করে সৌদি আরবের মতো দেশে। কেন বিলিভ ইট, মানে এরা কতটা বেপরুয়া, এই মানুষগুলো কারা এরা আমরা জানতে চাই। আপনারা যারা মধ্যপ্রাচ্যের এখানে আছেন, সৌদি আরবের আছেন, আরব আমিরাতে বসবাস করেন, আপনারা আমাদেরকে একটু বলবেন মানে এরা কারা। আমি তো প্রবাসীদেরকে নিয়ে কাজ করি, প্রবাসীদেরকে নিয়ে আমি অনেক কথা বলেছি এবং আমার কথাগুলাই তো প্রবাসীদের মানে সমস্যার কথা, মানে যেগুলো এখন সব জায়গাতে শুনছি, সমস্যার সমাধান হয় না অনেকগুলো, বাট এইগুলাই তো আমরা বলবো। আমি 8 বছর আগে শুরু করেছিলাম এই যে প্রবাসীদের বিষয়গুলো, পার্টিকুলারলি মানে 1 লক্ষ টাকার ভিসা কিভাবে 8 লক্ষ টাকা হয়, মানে বিদেশে বাংলাদেশের হাই কমিশন এবং এম্বাসিগুলো সার্ভিসের ক্ষেত্রে, মানে এগুলো তো সবই আমার বক্তব্য, এগুলো আমি 8 বছর ধরে দিয়ে আসছি এই অনলাইনে এই কথাগুলো আজকে। এবং এরা কতটা বিপজ্জনক এবং বেপরোয়া লেডিস এন্ড জেন্টলম্যান, যে এরা আপনার সেখানে গিয়ে অপহরণের মতো কাজ তারা করে এবং প্রবাসীদেরকে, এবং এটা যে মারাত্মক ইম্প্যাক্ট আসবে। আমি প্রবাসী যারা সাধারণ মানুষ আছেন যারা, আমি মনে করি, এবং বাংলাদেশের হাই কমিশন আমি যদি বলি মানে এম্বাসি যেখানে আছে রিয়াদ বা জেডাতে বা দাম্মামে কনসুলেট আছে, আমি মনে করি আপনারা একটা
লাইন চালু করবেন, একটা বিশেষ লাইন, যে লাইনে প্রবাসীরা ব্যক্তি বিশেষের সম্বন্ধে আপনার মানে কল দিবে, জানাবে যে এই অপরাধে সে যুক্ত, তার আইডেন্টিটি বা তার মানে তার পরিচয়টা গোপন রেখে আপনারা সৌদি সরকারের সাথে ডিল করবেন, বা আরব আমিরাত সরকারের সাথে বা মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে আপনারা ডিল করবেন। আমরা এই কাজটা চাই বাংলাদেশ সরকার যেন এটা করে থাকে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অ্যাবসলিউটলি, এটা কল্পনা করতে পারেন এরা কতটা বেপরোয়া। সৌদি আরবের মতো দেশে গিয়ে তারা অপহরণের সাথে মানে জড়িত। ক্যান ইউ বিলিভ ইট? এটা তো আনবিলিভেবল ঘটনা। এটা তো মানে চিন্তার বাহিরে। এরা কোনো বই নাই, এরা কি মনে করে এটা কি বাংলাদেশ? এটা দিস ইজ আনবিলিভেবল, লিডস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, এটা আমরা চাই আমরা এই বিষয়টা। এবং এয়ারপোর্টের যেহেতু প্রবাসী নিয়ে শুরু করতে আমি শেষ করে দিই, এয়ারপোর্ট ব্যবস্থাপনা, যে সৌদি আরব থেকে যে 10 জন না 15 জনের লাগেজ চুরি হয়েছে, যেটা নিয়ে বর্তমানে শোরগোল। এটা একটা রিপোর্ট শুনলাম যে এদের লাগেজটা নাকি সৌদি গভর্নমেন্ট বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ চেক করেছে, এবং তাদের লাগেজটা নাকি তারা সেখানে মালামাল সরিয়েছে। তারা নাকি মনে করেছে এটা তারা নিতে পারবে না, নিতে পারবে না, যারা আউটপাসের মাধ্যমে এসেছেন। আমি সত্যমিথ্যা আমি এটাকে ক্লারিফাই করতেছি না তাদের প্রবলেম। তবে এরা যদি না ঘটনা ঘটে থাকে, বাংলাদেশের এয়ারপোর্টে লাগেজ চুরি, লাগেজ কাটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। এটা নিয়ে আমরা অনেকদিন ধরে কি আন্দোলন করে যাচ্ছি এবং আমরা জানি এগুলো। এবং আমরা থার্ড টার্মিনাল চালু হলে, থার্ড টার্মিনালে আজকে যে খবরটা হলো যে থার্ড টার্মিনাল টোটাল মানে ব্যবস্থাপনা বিদেশি লাগেজ হ্যান্ডেলিং বিদেশিদের হাতে যাবে। অনতিবিলম্বে থার্ড টার্মিনাল চালু করার জন্য সরকারকে আমরা আহ্বান জানাই অতি তাড়াতাড়ি। যদিও শেখ হাসিনা এটা উদ্বোধন করে গেছেন, কিন্তু উদ্বোধন করলে কি হবে? এটা 25% কাজ রেখেই উদ্বোধন করে গেছেন শেখ হাসিনা। মানে উনি উদ্বোধন করেছেন, এই জন্য এটা বলা বা এটা প্রতিষ্ঠা করা বা উনি এই প্রজেক্টটা করেছেন এটার জন্যই। এটা পৃথিবীতে কোথাও আপনি পাবেন না। পৃথিবীতে অন্য জায়গাতে আছে উদ্বোধনের সাথে সাথে ফুল সার্ভিসে চলে যায় এটা। কারণ এর আগে তারা সার্ভিস টেস্ট করে, তারা সপ্তাহ 2 সপ্তাহ মাস খানিক নিয়ে, এরপরে যখন এটা ওপেন করা হয়, আর এভাবে বাংলাদেশের মতো কেউ ওপেন করেও না। যে কোন মানুষ এখানে মেয়র, এই অফিসার সেই অফিসার ইচ্ছা সে উদ্বোধন করে মানে চলে যায়। এটাকে করতে বড় প্রজেক্ট হলে গভর্নমেন্টের আসে, আর না হলে এইটা এভাবে না। বাংলাদেশে উদ্বোধন করতে হয়, উদ্বোধন করতে গিয়ে ওখানে শত কোটি টাকা কোটি কোটি টাকা তারা খরচ করে। এটা আজগবি কারবার। বাংলাদেশের পৃথিবীতে কোথাও আপনি এগুলো পাবেন না বাংলাদেশের মতো। এখানে বলে রাখি আমি আপনাদেরকে আজকে যে এইটা চালু হলেই আমরা মনে করি লাগেজ কাটা এবং লাগেজ চুরিতে দৌরাত্ম্য কমে যাবে এবং সত্যিকার অর্থে পরিবর্তন আসবে। আমি সরকারকে আবারও আবেদন জানাচ্ছি। পোর্ট থেকে শুরু করে গতকালকে আমি লাইভ দেখিয়েছি আপনাদেরকে, পোর্ট দিয়ে যাবেন, সাথে আরো কোনো টার্মিনাল আছে সেটাও দিয়ে যাবেন। বাংলাদেশ বিমানবন্দর ফুলি দিয়ে যাবেন, বিমানে আপনার বিদেশি ম্যানেজমেন্ট হায়ার করে দিয়ে যাবেন। বিশেষ করে ডিসিশন মেকিং এর সিইও এবং কয়েকটা পোস্ট আছে এবং মানে মার্কেটিং এর, এই দুইটাতে তখন এই যে বিমানের টিকিট নিয়ে দেয় দৌরাত্ম্য বা দুর্নীতি যেটা লুটপাট বর্তমানে হচ্ছে, এটা কমবে। ডক্টর ইউনূস সরকারের পর জামাত ইসলামী সরকার যদি আসে, এরকম যদি হয় সত্যি, এবং আমরা বিশ্বাস করি এটাই হবে, ডক্টর ইউনূস সরকারের ধারাবাহিকতায় নেক্সট সরকার জামাত সরকার। এই পরিভাষাটা রাজনীতিতে অলরেডি প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। নতুন এ কারণে উচ্চারণে একটু সুবিধা হয়, জাতীয় নির্বাচন আগে উচ্চারণযোগ্য হয়ে যাবে। যেমন আওয়ামী লীগ সরকার, এটা কেমন যেন একদম প্রতিষ্ঠিত, কারণ যুগ যুগ ধরে এরকম চলছিল। বিএনপি সরকার, কিন্তু জামাত সরকার এটা নতুন, এটা প্রতিষ্ঠিত হচ্ছে জামাত ইসলামী সরকার। তবে জামাতে ইসলামী এটা বলবেন না, কিংবা এটা বলার প্রয়োজন নেই। এবং এর মধ্যে জামাতের মূল রাজনীতি ঠিক আছে, কিন্তু রাষ্ট্র হিসেবে যখন জামাত সরকার গঠন করবে, তখন জামাত সরকার বলাটাই বেশি ইনক্লুসিভ ক্যারেক্টার প্রমাণ। তো জামাত সরকার, তো ডক্টর ইউনূস সরকারের পর, মানে অন্তর্বর্তীকালীন সরকারের পর জামাত সরকার যদি আসে, তাহলে অনেক সন্দেহ সংশয়, অনেক সমস্যার পুরো সমাধান হয়ে যাবে, পুরো পরিস্থিতি, এবং সবাই নিরাপদ থাকবে। আমি মূলত আলোচনা করছি সেফ এক্সিট প্রশ্ন নিয়ে। বাংলাদেশ এখন সেফ এক্সিট অথবা পরবর্তী সেফ গন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে রাজনীতি অনেক হিসাব নিকাশ পাল্টে দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ আলমের অনুসারীরা। কিভাবে এনসিপি তৃতীয় ধারা জোট করতে চায়, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের অনুসারীরা ঠেকিয়ে দেয়, আরও এনসিপি রাজনীতি ঠেকিয়ে দেয়। এখন ওদিকে চারদিকে বিভিন্ন গুজব এবং বিভিন্ন গুঞ্জন যে মাহফুজ বিএনপিতে যোগ দিবে না জামাতে, আসিফ জামাতে যোগ দিবে না বিএনপিতে না গণ অধিকার পরিষদে, নানান আলোচনা। অবশ্য জামাতে যোগ দেওয়ার কথা তারা বলছে, এটা আমরা আহ্বান জানাচ্ছি তাদের ভালোর জন্য। বিশেষ করে গণ অধিকার পরিষদ, এনসিপি, বিএনপি, এই 3 দলের যোগদান নিয়ে 2 উপদেষ্টার ব্যাপক আলোচনা, এবং তারা এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াস যে কোন দলে যোগ দিবে। এই জায়গায় আরো সরকারের অনেক উপদেষ্টা বা সরকারের ঘনিষ্ঠ অনেকে, তারাও তাদের পরবর্তী গন্তব্য নিয়ে চিন্তিত। এখন এই যে আসিফ, মাহফুজ এবং আরো অনেকে, যে এই সরকারের সমাপ্তি হলে তখন আমাদের কি হবে, আমরা বাঁচবো কিভাবে, আমাদেরকে কে বাঁচাবে, আমরা কি বিদেশ যেয়ে থাকবো, বাংলাদেশ আসবে, আমাদের অবস্থা কি সেই 111 সরকারের মতো হবে নাকি? যে ফখরুদ্দিন মঈনুদ্দিন কিন্তু জীবনে আর বাংলাদেশে আসতে পারছেন, এমনকি আমেরিকা আছেন, ওখানেও কোনো পাবলিক প্রোগ্রামে কোথাও যেতে পারেন না, নিঃসঙ্গ এক জীবন যাপন করছেন, ভয়ানক কারাগারের চাইতেও বড় কারাগার। এভাবে জীবন চলে না, ওরকম অবস্থা হবে নাকি? এটা নিয়ে নানান চিন্তায় আছে। কারণ এই চিন্তাটা কেন ঢুকেছে, বিএনপি ভয় ঢুকিয়ে দিয়েছে। মানে বিএনপি এখন ইউনূসকে বা ইউনূস সরকারের সাথে ডিল করছে এইভাবে, যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছে। ইউনূস সরকার আমাদেরকে কারচুপি করে ক্ষমতা এনে দাও, যদি না দাও তাহলে টুডে আর টুমোরো যদি আমরা আসতে পারি, তোমাদের খবর আছে, তোমাদেরকে তোমাদের যে সরকার, এটাকে আমরা বৈধতা দিব না। তখন অবৈধ ক্ষমতা দখলের অভিযোগ তোমাদের সবার ফাঁসি হবে। সেফ একদিন বিদেশে যাবো, তাও দেবে না। বিএনপির পক্ষ থেকে এরকম ব্ল্যাকমেলিং চেষ্টা চলছে।
এভাবে বিএনপি ক্ষমতা আসতে চাচ্ছে যে ইউনূস নিজেই যেন কারচুপি করে ক্ষমতা এনে দেয় 111-এর মতো। যদি মজার বিষয় হচ্ছে যদি এই কাজ করে তাহলে আরো বিপদে পড়বে। এটা করতে পারবে, এটা বাংলাদেশের মানুষ সরাসরি পিটাবে। যেমন ফখরুদ্দিন মঈনুদ্দিন তো বিদেশে যেতে পেরেছিলেন, কিন্তু এবার যদি এরকম কিছু করে তাহলে সরাসরি রাস্তায় ধরে মানুষ পিটাবেন, কোনো দেশে যেতে পারবেন। ওই যে নেপালে বিভিন্ন জায়গায় দেখেছেন না কিভাবে মন্ত্রীদেরকে পানির মধ্যে চুবাইছে, অবস্থা হবে এটা। তো এই জায়গায় সেফ ডেস্টিনেশন অথবা সেফ এক্সিট নিয়ে এই সরকারের লোকজন অনেকে চিন্তিত, এই জন্য দিক বিদিক ছুটছে। যেমন আসিফ এবং মাহফুজ তারা বেশি চিন্তিত যে বিএনপির কাছে যাই তাহলে মনে হয় বাঁচতে পারবো না, জামাতে যাই না এনসিপিতেই যাই, মানে কি করবে বুঝতে পারছে না, তাদের পরবর্তী গন্তব্য নিয়ে চিন্তিত। এখন এইটারই সমাধান হচ্ছে আসলে এই সরকার উপদেষ্টারা হোক, বিপ্লবীরা হোক, বা অন্যান্য বিপ্লবের নেতারা হোক, আব্দুল কাদের অথবা নাহিদ ইসলাম, হুয়েভার হিয়ার সি। জামাত ইসলামী ক্ষমতা আসলে কারো কোনো চিন্তা নেই। জামাত ইসলামী ক্ষমতা আসলে চোখ বুঝে বিপ্লব এবং বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারকে পূর্ণ বৈধতা দিবে, এটা নিয়ে কোনো লেটও করা হবে না, এবং বিপ্লবীদের পূর্ণ সুরক্ষা দিবে। কারণ জামাত যদি এবার ক্ষমতা আসে তাহলে এই বিপ্লবের ফলেই জামাতের ক্ষমতা আসার এই রাস্তা, এটা তো স্পষ্ট। কারণ এই বিপ্লব না হলে জামাত ক্ষমতা আসাটা জামাত নিজেই প্ল্যান করেছিল ভীষণ 2048, এটা জানেন? যারা জানেন না তাদের আল্লাহর রহমত কত প্রকার কি দেখেন। জামাত প্ল্যান করেছিল যে 2048 সালের মধ্যে আমরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করব, আমরা প্রশাসনের বিভিন্ন জায়গায় এমন ভাবে শক্তি অর্জন করব 48 সালের মধ্যে আমরা যেন ক্ষমতায় যাওয়ার যোগ্য হই। এটা ছিল জামাতের ভিশন। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে 2026 সালে এই ক্ষমতা দিয়ে দিচ্ছে, হয়তো খাস আল্লাহর রহমত, খাস রহমত। এটা জামাত চায় নাই, হয়ে যাচ্ছে, আল্লাহ দিচ্ছে এবং যোগ্যতা তৈরি হচ্ছে। তো এই জায়গায় জামাতের এই পরিস্থিতিটা তৈরি হয়েছে 48 সালের জায়গায় 26 সাল এসেছে কিভাবে? আমাদের জুলাই আগস্ট বিপ্লবের ফলে বা গণঅভ্যুত্থানের ফলে। অতএব এই গণঅভ্যুত্থান নিয়ে জামাত মোটেও এদিক ওদিক করবে না, কারণ এই গণঅভ্যুত্থান নিয়ে যদি জামাত 2 নম্বরই করে তাহলে জামাতেরই ভিত্তি থাকে না। এজন্য জামাত সাথে সাথে এই গণঅভ্যুত্থান এবং সরকারকে পুরোপুরি লেজিটিমেট করে দিবে, রেটিফাই করবে, বৈধতা দিবে, পার্লামেন্ট গঠন হবে, কোনো ঝুঁকি থাকবে না, এবং তাদেরকে ইনডেমনিটি দেবে, সুরক্ষা দেবে। রাষ্ট্রীয়ভাবে পুলিশ হত্যা থেকে শুরু করে আরো যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলার যে ঘটনাটা জুলাই বিপ্লব করেছিল এগুলো সবকিছু থেকে ইনডেমনিটি দেওয়া হবে। জামাত ক্ষমতা আসলে দেবে, কিন্তু বিএনপি ওগুলো দিবে না, তারা ওইগুলোকে ব্যবহার করে ব্ল্যাকমেইল করবে যে এটা করো, আমাদের এখানে আসো, এটা মানো, নইলে কিন্তু দিলাম। তো এই জন্য বিপ্লবীদের জন্য, সরকারের উপদেষ্টাদের জন্য জামাত ক্ষমতা আসাটা পুরোপুরি নিরাপদ। এই যে আসিফ, মাহফুজ কিংবা সরকার আরো যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান বা সেফ এক্সিট বা সেফ ডেস্টিনেশন খুঁজছেন, আপনাদের এইসব ডেস্টিনেশন খোঁজার কোনো দরকার নাই। জামাতকে ভোট দেন, আপনি স্বাধীনভাবে আপনার মতো করে রাজনীতি করেন। যেমন আসিফ মাহমুদ বলছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকে নির্বাচনে অংশ নেবেন। প্রথম কথা হচ্ছে এটা অনৈতিক। এতদিন সরকারে ছিলেন আর এখন নির্বাচনে অংশ নেবেন, এটা অনৈতিক। আপনি আপনার পরিবেশ গুছিয়েছেন, ঠিক আছে, তারপরও অবৈধ নয়, করলেন। কিন্তু এই যে চিন্তাটা, অন্তর্বর্তী সরকার অনেকে নির্বাচনে অংশ নিতে চায়, আসিফ মাহফুজ তো আসেই, কেন? ওই সেফ ডেস্টিনেশন এবং সেফ এক্সিট নিয়ে চিন্তার কারণে। কিন্তু জামাত ক্ষমতা আসলে এইসব চিন্তাই থাকবে না। এই জুলাই যোদ্ধারা হিরোই থাকবে, 71-এর মুক্তিযোদ্ধারা যেরকম হিরো ছিল এরা হিরোই থাকবে, চিন্তার কিছু নেই। 2 ছাত্র উপদেষ্টা ছাড়া অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আসিফ মাহমুদ বলেন, আমি নির্বাচনে অংশ নেব সে ঘোষণা দিয়েছি। আমরা 2 ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এমন আরো অনেকেই নির্বাচন করবেন, এমন কথাও আছে। নির্বাচন অংশগ্রহণ প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন অংশ যায় ওই যে অনেকে নির্বাচন করে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।